ভোট মানে শুধু ক্ষমতার পালাবদল নয়, ভোট মানে ব্যালটের মাধ্যমে নিছক জনপ্রতিনিধি নির্বাচন নয়, ভোট হচ্ছে জনতার যে আকাঙ্ক্ষা পূরণ, সেই আকাঙ্ক্ষা পূরণের প্রথম ধাপ। দর্শক, চ্যানেল 24 এর নতুন আয়োজন এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শফিকুল ইসলাম সবুজ, ঢাকার পার্শ্ববর্তী জেলা নরসিংদী থেকে। আজকে আমরা রয়েছি নরসিংদীতে। নরসিংদীর মানুষের কথা শুনবো। নরসিংদীর এক আসনে যারা আগামী জাতীয় সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদে যাবেন তাদের বক্তব্য শুনবো। তো নরসিংদীর মানুষের ভাবনা শোনার আগে নরসিংদীর সম্পর্কে আমরা একটু জেনে আসতে চাই আমাদের সহকর্মী সঞ্জিত সাহের কাছ থেকে। সঞ্জিত, আপনার কাছে একটু জানতে চাই, নরসিংদী এক আসন বা পুরো নরসিংদী জেলাকে আপনি আসলে কিভাবে দেখবেন? প্রাচীন যে সভ্যতার নিদর্শন এই শহরে কিন্তু বা এই জেলাতে কিন্তু রয়েছে। 2500 বছরের যে দুর্গ নগরী রয়েছে, সব মিলিয়ে যদি আমি বলতে চাই, নরসিংদী একটা রাজনৈতিকভাবে সম্পৃক্ত জেলা। এই জেলার ঢাকার পার্শ্ববর্তী হওয়ার কারণে এখানে কিন্তু প্রচুর সম্ভাবনাময় একটা এলাকা এবং এখানে অনেক উন্নয়ন হয়েছে। তার পাশাপাশি কিছু সমস্যাও এখানে রয়েছে। সমস্যাগুলি যেগুলো রয়েছে, আমরা যেটা সাংবাদিকতা করতে দেখতে পেয়েছি, সমস্যা যেগুলি রয়েছে এর মধ্যে আসলে চিকিৎসা ব্যবস্থার একটা ঘাটতি আমরা আসলে বড় আকারে দেখছি। আমাদের নরসিংদীতে প্রায় 25 লক্ষ জনগণ রয়েছে বা মানুষ রয়েছে। এখানে স্বাস্থ্যসেবার জন্য নরসিংদী সদরে 2টা হসপিটাল রয়েছে। তো 2টা হসপিটালের মধ্যে একটি হচ্ছে সদর হসপিটাল, যেটা 100 শয্যা, এবং আরেকটি রয়েছে 100 শয্যা বিশিষ্ট জেলা হসপিটাল। এই 2টি হসপিটালে যেই পরিমাণ চিকিৎসক বা জনবল রয়েছে, আসলে এই জনবল কিন্তু বা চিকিৎসকরা কিন্তু নরসিংদীবাসীকে পুরোপুরি স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করতে পারে না। কারণ হচ্ছে আমরা দেখেছি যে নরসিংদীতে আপনি জানেন ঢাকার পাশাপাশি হওয়ার কারণে এখানে মহাসড়ক রয়েছে, রেল রয়েছে, নদীতে যোগাযোগ রয়েছে। সবকিছু মিলে এই এলাকাটাতে কিন্তু মারামারি হানাহানি আমাদের চরাঞ্চলগুলোতে রয়েছে। নানান সময়ে আমরা নানান সংকট উপস্থিতি দেখতে পাই। তখন একসাথে যখন এত রোগী হসপিটালে চলে আসে, তখন কিন্তু এখানে চিকিৎসা দেওয়া যায়। ছাড়া অন্য আর কোন কোন বিষয় আপনি গণমাধ্যম কর্মী হিসেবে আপনার চোখে পড়েছে? এই মুহূর্তে যেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, নরসিংদী শহরের রাস্তাঘাটের কিছু সমস্যা রয়েছে এবং পৌরসভার যে রাস্তাঘাটগুলো সেগুলো আসলে অনেকটাই ভঙ্গুর অবস্থায় হয়ে গেছে। কিছু কিছু রাস্তা মেরামত করছে। তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে চিকিৎসা ব্যবস্থা এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা। এই 2টা সমস্যার পাশাপাশি নরসিংদীর রায়পুরা সহ যে চরাঞ্চলগুলো রয়েছে সেখানে আসলে গোষ্ঠীগত দাঙ্গার একটা প্রভাব রয়েছে, যেখানে কিন্তু হর হামেশাই মারামারি খুনোখুনি হচ্ছে এবং গত 1 বছরে সেই সংখ্যাটা কিন্তু 15 থেকে 25-এর মধ্যে চলে গেছে। আজকেও একটি রায়পুরাতে একটি ঘটনা ঘটেছে, 2 দল গ্রামবাসী সংঘর্ষে একজনকে গুলি করে মারা হয়েছে। এর আগে কিন্তু বাড়ি থেকে ডেকে এনে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে এক জুয়েলারি ব্যবসাকে। তা আমরা নরসিংদী সবচেয়ে যেই সমস্যাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আইন শৃঙ্খলা যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণের মধ্যে আমার মনে হয় যে আরো একটু গতি আনা দরকার। অনেক বেশি শান্তির জনপদ হবে, শান্তির জনপদ। তো আমরা আলোচনা যাওয়ার আগে দর্শক আপনাদের পরিচয় করে দিতে চাচ্ছি। আজকে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন নরসিংদী এক আসনের আগামী জাতীয় সংসদে যারা নির্বাচনে অংশ নেবেন তারা রয়েছেন আমাদের সাথে। আমার ঠিক বাম পাশে রয়েছেন খায়রুল কবির খোকন, বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী এক আসনে বিএনপি মনোনীত, যিনি ধানের শীষের প্রতীক নিয়ে আগামী জাতীয় সংসদে নির্বাচন করবেন। ঠিক তার বাইরে রয়েছেন মোহাম্মদ ইব্রাহিম ভুইয়া, নরসিংদী এক আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী। ঠিক তার বাইরে রয়েছেন আব্দুল্লাহ ফয়সাল, জাতীয় নাগরিক পার্টির এনসিপির, যিনি মনোনয়ন প্রত্যাশী। তো আমরা আমাদের সহকর্মীর কাছ থেকে নরসিংদীর সমস্যার কথা শুনলাম, সম্ভাবনার কথা আসলে খুব একটা শুনিনি। আমরা খায়রুল কবির খোকন, আপনার কাছেই প্রথমে জানতে চাই, নরসিংদীকে যদি গেল 15 বছর বা 20 বছরে আমরা গণমাধ্যমের নানা খবরের মাধ্যমে পরিচিত হয়, আর সংঘাত, সংঘর্ষ, রেল লাইনের সংঘর্ষ, অগ্নিকাণ্ড এইভাবেই পরিচিত হয়। তো আপনি আসলে জনগণকে কি বলছেন, আসলে শান্তির নরসিংদী কিভাবে উপহার দিতে চান আপনার? ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চ্যানেল 24-এর উদ্যোগে আয়োজিত আজকের এই ব্যালট বাংলাদেশ এই অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত আলোচক, উপস্থিত আমার 2জন আমাদের জামায়াত ইসলামের প্রার্থী, আমাদের ডক্টর ইব্রাহিম সাহেব উপস্থিত আছেন, আমাদের এনসিপির সদরের প্রার্থী জনাব আব্দুল্লাহ ফয়সাল সাহেব উপস্থিত, সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নরসিংদী একটি ঐতিহাসিক কারণে নরসিংদীর একটি গুরুত্ব রয়েছে আমাদের এই বাংলাদেশের এই
মানচিত্রে নরসিংদীর ইতিহাস আমরা অনেক জানেন যে 2500 বছরের ইতিহাস। আপনারা জানেন যে ওই প্রাক সভ্যতার আমরা ইতিহাস জানি। ওয়ারি বটেশ্বরের কাহিনী আপনারা সবাই জানেন, সেটা আমাদের প্রত্নতাত্ত্বিক ইতিহাস সেটা রয়েছে। শুধু তাই নয়, আমাদের এই নরসিংদীতে আপনার বিখ্যাত বলতে গেলে যে আমি বলে নিচ্ছি যে আমাদের এখানে সবজির জন্য বিখ্যাত, কলার জন্য আমাদের বিখ্যাত। এখানে আমাদের আন্দোলন সংগ্রামে আমরা দেখেছি যে স্বাধীনতার সময় আমাদের যেটা আমরা লক্ষ্য করেছি যে 69-এর গণ-অভ্যুত্থানে শহীদ আসাদ উনি 69-এর গণ-অভ্যুত্থানে 20 জানুয়ারি তিনি শহীদ হওয়ার পরে এই 69-এর গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের পরবর্তীতে আমরা এই দেশের স্বাধীনতা সংগ্রামে এগিয়ে গিয়েছিলাম। আমাদের পরবর্তীতে আমরা দেখেছেন যে এই স্বাধীনতা 71-এর মহান স্বাধীনতার যুদ্ধে এখানে মুক্তিযুদ্ধেও মানে উল্লেখযোগ্য ভূমিকা আমাদের নরসিংদীতে পালন করেছে। পুরো বাংলাদেশ পৃথিবী জানে সেখানে কিভাবে আমাদের অনেক মুক্তিযোদ্ধা লড়াই করে পাক হানাদার বাহিনীকে পরাজিত করেছে। শুধু তাই নয়, আমরা জানেন যে রায়পুরার আমাদের বীরশ্রেষ্ঠ 7 জনের মধ্যে একজন রায়পুরার আমাদের লাইফ সার্জেন্ট মতিউর রহমান, তিনিও কিন্তু আমাদের নরসিংদীর কৃতি সন্তান। এই নরসিংদীতে আমাদের অনেক ঐতিহ্য রয়েছে। আমাদের সেখানে আমরা এই নরসিংদীর ঐতিহ্যকে আমরা সমুন্নত আমরা রাখতে চাই। তাছাড়া নরসিংদীতে এই 20 বছরের মধ্যে তো অনেক আমাদের যেমন অর্জন আছে, এমন কিছুটা আমাদের ব্যর্থতা কিছুটা রয়েছে। আমরা বলবো যে কারণ হলো যে দীর্ঘ 17 বছরই একটি অসাংবিধানিক অগণতান্ত্রিক সরকার, একটি ফেসিবাদ, একটি দানবীয় সরকার, একটি মাফিয়া সরকার, একটি জালিম খুনি সরকার ছিল রাষ্ট্রীয় ক্ষমতায়। তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গায়ের জোরে তারা ক্ষমতা দখল করে তারা নির্বাচন করেছে। এই নির্বাচনে তো জনগণ পার্টিসিপেট করতে পারেনি, আপনারা সবাই দেখেছেন। এটা পুরো দিনের ভোট রাতে হয়েছে। 2018-তে একটি পাতানো 2018-তে দিনের ভোট রাতে হয়েছে। 2014-তে আমরা দেখেছি যে সেখানে বিনা ভোটে 154 জন নির্বাচিত হয়েছে। সেখানে ভোট কেন্দ্রে কোনো ভোটার যেতে দেখি না, ভোট কেন্দ্রে দেখেছি বিভিন্ন গরু, ছাগল এবং কুকুর ঘুমাতে দেখেছি, সেটা দেখেছি। এবং 2008-এ যেটা হয়েছিল সেই নির্বাচনও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে কিছু বিতর্ক রয়েছে। যে পাতানো সাজানো নীল নকশার নির্বাচন হয়েছিল, ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে অধীনে যে নির্বাচন পরবর্তীতে হয়েছিল, সেই নির্বাচন পরবর্তীতে আমরা যে 2024-এ যেটা এটা আমি আর দামি, সেই নির্বাচনও জনগণের তাদের যে তার মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, যে তার পছন্দের দলকে, পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে মহান জাতীয় সংসদে পাঠাবে, তাদের জনপ্রতিনিধি হিসেবে দেশের উন্নয়নে কাজ করবে, দেশের কাজ করার জন্য তাদেরকে নির্বাচিত করবে, সেই আকাঙ্ক্ষা, সেই প্রত্যাশা তারা জনগণের পূরণ হয়নি। সেই জনগণ বঞ্চিত রয়েছে। তাই অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা, মামলা, আমাদের বিরুদ্ধে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হয়েছে। আমরা জানেন যে বিএনপির মতো একটি দলকে নিশ্চিহ্ন করার জন্য, জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার জন্য, ধ্বংস করার জন্য হেন কোনো কাজ নেই। এখন খালেদা জিয়া, তারেক রহমান থেকে শুরু করে আমাদের উপর বিভিন্ন মিথ্যা মামলা, ষড়যন্ত্র মামলা দিয়েছে। 60 লক্ষ আসামি করা হয়েছে, 1.5 লক্ষ মামলা হয়েছে। 4000-এর বেশি নেতা কর্মীদেরকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, যাকে বলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সেটাও করেছে। এবং আমাদের প্রায় 1750 নেতা কর্মীদেরকে আয়না করে নিয়ে গুম করা হয়েছে, ইলিয়াস আলী চৌধুরী সহ। এগুলো তো নিত্য নৈতিক ঘটনা। আমিও প্রায় 2 বছরের বেশি কারাগারে ছিলাম এবং আমার সন্ত্রাসীরা, সরকারি দলের লোকরা, ষড়যন্ত্রকারীরা আমার বাসভবন জ্বালিয়ে দিয়েছে, অফিস জ্বালিয়ে দিয়েছে এবং গুলি করে হত্যা করতে চেয়েছিল। এখন অনেক নির্যাতন, আমার দলের অনেক নেতাকর্মী কারাগারে ছিল না, যেন আমার সামনে বসে আছে। এখানে অনেকেই আমাদের মামলায় আসামি হয়েছে, কারাগারে ছিল, শান্তিতে কেউ বাড়ি করে থাকতে পারেনি। এই যে একটি গণতান্ত্রিক লেবাস একটি ভয়ঙ্কর ভয়াবহ স্বৈরশাসক ছিল, দানবীয় সরকার ছিল। এখন আমরা এই যে পরিবর্তিত পরিস্থিতি, ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ 16 বছর আন্দোলনের পরবর্তী যে জুলাই আগস্টে যে আমাদের যে এই দেশের সমস্ত শ্রেণী পেশার মানুষ, এই যে তাদের যে সুপ্ত আকাঙ্ক্ষা, যে দীর্ঘদিনের মানে তাদের এই যে ক্ষোভ, যে বহিঃপ্রকাশ, যেটা বিস্ফোরণ ঘটেছে 5ই আগস্ট অক্ষরের মধ্যে দিয়ে যে ফেসিবাদের পতন হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন এই বাংলাদেশে যে আমাদের যে জনগণের যে আশাকাঙ্ক্ষা, প্রত্যাশা, যে একটি গণতান্ত্রিক সরকার, একটি মানে যে মুক্ত পরিবেশ, একটি আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, একটি মুক্ত পরিবেশ পেয়েছি। এই পরিবেশে সকলেই চায়
যে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল এবং একটা ইনক্লুসিভ একটি নির্বাচনের মধ্যে অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি জনগণের সরকার, প্রকৃত অর্থ যেন জনগণের একটি রাষ্ট্রের ভূখণ্ডের এই দেশের মালিক জনগণ, সংবিধানে তাদের রক্ষিত আছে। সেই সংবিধান অনুযায়ী মানুষের যে মৌলিক অধিকার, নির্ভয়ে নির্বিঘ্নে যেন ভোট সেন্টারে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই একটা পরিবেশ আমরা চাচ্ছি। আগামী নির্বাচন কমিশন, এই সরকার, রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্রমাগত তৈরি হচ্ছে। আমি আশা করব এই নির্বাচনটা একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে, আন্তর্জাতিক মানের, যেটা ইতিহাস হয়ে থাকবে, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও বলেছেন। আমরা চাই নরসিংদী থেকে আমরা একটি আধুনিক হিসেবে, লঙ্ঘন হিসেবে, এবং নরসিংদীতে যে আমাদের সমস্যাগুলি রয়েছে, যে উন্নয়নের যে তারা উন্নয়নের নামে লুটপাট করেছে, উন্নয়ন করে দেশের নামে তারা যে এই জন্য আমি চাই আমরা নরসিংদীকে আধুনিক শহর হিসেবে, এবং নরসিংদীতে যে মানুষের যে মৌলিক অধিকারগুলো রয়েছে, যে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার এবং শান্তিপূর্ণ পরিবেশ এবং কোনো সন্ত্রাস মুক্ত এবং আমাদের মাদক মুক্ত সমাজ। আমাদের সাথে আরো দুজন অতিথি রয়েছেন, মোহাম্মদ ইব্রাহিম ভুইয়া, জামাত মনোনীত, যিনি প্রার্থী। আমাদের সহকর্মী বললেন যে নরসিংদীর মূল সমস্যাগুলো কি কি, এই এলাকার বাসিন্দা হিসেবে নিশ্চয়ই আপনি জানেন। জনগণের কাছে আসলে আপনি কি নিয়ে যাচ্ছেন, যে আপনাকে জনগণ কেন ভোট দিবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। হেমন্তের এই পরন্ত বিকেলে আয়োজিত ব্যালটে বাংলাদেশ চ্যানেল 24 কর্তৃক এই আয়োজনের জন্য চ্যানেল 24-কে ধন্যবাদ দেই। পাশাপাশি দর্শক, শ্রোতা, দেশে এবং প্রবাসে যারা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ। নমিনেশন পাওয়ার পরই আমি নরসিংদী এই 1 সদর আসনের 11টি ইউনিয়ন এবং 2টি পৌরসভার অলি গলি আমি ঘুরেছি, মানুষের কাছে গিয়েছি, মানুষের চাওয়া পাওয়া বুঝেছি। আমি আপনার প্রতিনিধি সঞ্জয় সাহেব যে কথাগুলি বলেছেন, সত্যিকারই এই সমস্যাগুলি নরসিংদী রয়েছে। স্বাস্থ্যসেবার কথা বলেছেন। আমি নরসিংদী জেলা সদর হাসপাতাল আমি ভিজিট করেছি, সরেজমিনে আমি দেখেছি এইখানে একজন বেডে 3 জন রোগী। আর অমুক সাহেবকে বললাম এই অবস্থা কেন, উনি বললেন যে এখানে চাহিদা রয়েছে 500 বেডের হাসপাতাল, হাসপাতাল আছে 100 বেডের, বর্তমানে 1 বেডে 3 জন করে আছে। অনেক সুস্থ লোক সেখানে গেলে রোগী হয়ে ফিরে আসে। মা ও শিশু কেন্দ্রটি 1.5 বছর যাবৎ বন্ধ আছে। একজন ভিজিটর ডক্টর উইকেন্ড 1 টাইম আসে, জাস্ট ভিজিট করে যায়, চিকিৎসা সেবা, সিজার টিজার কিছুই হয় না। জেলা হাসপাতালে একই দৃশ্য। জি, নরসিংদী ঢাকা রাজধানীর অদূরে নিকটবর্তী একটি জেলা, 0.55 কিলোমিটার। সেখানে স্বাধীনতার 54 বছর পরও একটি মেডিকেল কলেজ হাসপাতাল নাই, এটা আমাদের ভাবতে অবাক লাগে। 3টি দল 54 বছর বাইরোটেশন দেশ শাসন করেছেন। নরসিংদী আমরা হেভি ওয়েট অনেক নেতা মন্ত্রী পেয়েছিলাম, ওরা নানান প্রতিশ্রুতি প্রত্যাশা দেখিয়ে কিন্তু মানুষের ভোট নিয়েছিলেন। আশা আকাঙ্ক্ষা সে প্রতিফলন মানুষের হয়নি। নাহলে 54 বছরে আমাদের যে লিডাররা নরসিংদী ছিল তাদের মুখের কথাই একটি মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে যাওয়ার কথা। আমরা দেখব আগামী জাতীয় নির্বাচনের পরে কোন দিকে যায়। আমরা আমাদের সাথে আরেকজন অতিথি আছে, সময় স্বল্পতার কারণে আবার ফিরবো আপনার কাছে। একটু প্লিজ। জি প্লিজ। একটি পাবলিক ইউনিভার্সিটির জন্য আমরা নরসিংদী সর্বস্তরের জনগণ মাঠে ময়দানে, সোশ্যাল মিডিয়ায়, পত্রপত্রিকায় লেখাপড়া করা হয়েছে, ব্যারিকেড সৃষ্টি করা হয়েছে, মিছিল করা হয়েছে। সকল স্তরের মানুষ, এখানে কোনো দলীয় ইস্যু না এটা, কিন্তু অদ্যাবধি আমরা স্বাধীনতা 54 বছর পরে হয়নি। সকল এলাকা শিক্ষা ব্যবস্থার কথা বলছেন, আমাদের এলাকা হয়নি। আরেকটি বিষয় হলো, আজকে আমাদের যে সন্তানরা জুলাই বিপ্লবের মাধ্যমে একটা নতুন স্বাধীনতা পেয়েছি, প্রত্যাশা ছিল সেইখানে আমাদের বৈষম্য দূর, কিন্তু বৈষম্য তো দূর হয়নি।
আজকে নরসিংদী সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি এবং মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এটা আমার পাশে যে দুইজন ভাই রয়েছে তারাও এটা উপলব্ধি করতেছেন। এই জন্য নরসিংদী আমাদের সকলের, আমাদের প্রতিশ্রুতি সকলেরই থাকা উচিত। আগামী দিন যারাই সরকারে যাবে এগুলি অগ্রাধিকার দিয়ে নরসিংদীর মানুষের শান্তি, স্বস্তি, নিরাপত্তাকে যেন অগ্রাধিকার দেওয়া হয়। এটা আমার দলের প্রায়োরিটি বেসিস হিসাবে আমরা এগুলি দেখব। জি, আপনাকে ধন্যবাদ। আমি আব্দুল্লাহ ফয়সালের কাছে যেতে চাই। 5 আগস্ট পরবর্তী মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল, একজন প্রার্থী অভিযোগ করলেন যে তা অনেকটা হালকা হয়ে গেছে। আপনার কাছে কি মনে হয়? আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ ফয়সাল, আমি আপনাদের এলাকার সন্তান। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল 24-কে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। এন মোহাম্মদ ব্যালট বাংলাদেশ। আমার অতিথি হিসাবে আছেন আমাদের শ্রদ্ধেয় খায়রুল কবির খোকন ভাই, আছেন মোহাম্মদ ইব্রাহিম ভাই। আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। তো আমরা প্রথম থেকে শুরু করি। দেখেন, আমাদের হিস্ট্রি যদি শুরু হয়েছে 1952 সালে, আমরা স্বাধীনতা পেয়েছি 71 সালে। আমাদের বীর শ্রেষ্ঠ মতিউর রহমান বা আমার নানা আব্দুল আলী মৃধা বা মান্নান ভূঁইয়ারা কিন্তু এই অঞ্চলটাকে স্বাধীন করেছেন। তারপর আমরা দেখেছি যে আপনার আমাদের এই যে 5ই অগাস্টটা হলো, এই নরসিংদী কিন্তু 5ই অগাস্টে একটা বড় ভূমিকা রেখেছে। শহীদ তাহমিদ, তাকে দেখে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বুকে আলোড়ন জেগেছে যে এইবার ফ্যাসিবাদের একটা পতন করাতে চাই, এবং এই প্রতিশ্রুতি থেকেই কিন্তু আমরা স্বাধীন হয়েছি, নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের স্বপ্ন ছিল একটা নয়া বন্দোবস্ত করার, কিন্তু আমরা আনফরচুনেটলি দেখছি আমরা গত 15, 17 বা 54 বছর দেশের যে অবস্থা দেখেছিলাম এই কন্টিনিউটি কিন্তু এখনো চলছে। আপনারা দেখবেন, আপনাদের অনেক এক্সপেকটেশন ছিল যে গত 17 বছরে আওয়ামী লীগ সরকার ব্যাংক লুট করেছে, শেয়ার মার্কেট লুট করেছে, আপনার ডিপোজিটের টাকা নিয়ে গেছে, এলাকার যে উন্নয়ন হওয়ার কথা ছিল ওই উন্নয়ন হয় নাই। বছরে $16 বিলিয়ন আওয়ামী লীগ সরকার পাচার করেছে। আপনি যদি দেখেন, এক একটা গ্রামে যদি আমরা 31 কোটি টাকা করে খরচ করতাম, এই টাকা আপনার সিঙ্গাপুরে যাইতো না, আমাদের দেশটা ডেভেলপ হইতো। কিন্তু আনফরচুনেটলি এই জিনিসটা হয় নাই। এবং 5ই অগাস্ট পরবর্তীও আমরা এই অবস্থায় দেখছি যে একদল চাঁদাবাজ চলে গিয়েছে, আরেক দল যেমন তাদের জায়গায় রিপ্লেসমেন্ট নিচ্ছে। আমি পার্সোনালি খোকন ভাইকে খুবই পছন্দ করি। আমি আহ্বান করব, নরসিংদীকে আমাদের নতুন করে সাজাতে হবে। নরসিংদীকে যদি নতুন করে সাজাতে হয়, সব দলের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, ফ্যাসিবাদ বিরোধী দলগুলার একসাথে কাজ করতে হবে। ইলেকশন আমাদের নরসিংদীতে সবচেয়ে শান্তিপূর্ণ হবে, এটা আমার পক্ষ থেকে আমি গ্যারান্টি দিলাম। আমি আশা করি আমার দুইজন যে প্রার্থী আছেন তারাও এই গ্যারান্টি দিবেন। বাংলাদেশের মানুষ গত 15 বছর ভোট দিতে পারে নাই, নরসিংদীর মানুষ ভোট দিতে পারে নাই। নরসিংদীতে আমরা দেখেছি সন্ত্রাসবাদ, নরসিংদীতে আমরা দেখেছি দুর্নীতিবাজ, নরসিংদীতে দেখেছি আমরা চাঁদাবাজ, নরসিংদীতে আমরা দেখেছি আজকে আপনারা একটা প্রবলেম আইডেন্টিফাই করেন নাই, ব্যবসা বাণিজ্যগুলা চলতে পারতেছে না, কারেন্ট থাকে না। আপনাদের এলাকায় কারেন্ট থাকে ঠিক মতো? থাকে না। তো বিদ্যুতের কিরকম চাহিদা আছে এবং কিরকম লাগবে এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আমাদের এলাকায় ময়লা আবর্জনা পড়ে থাকে, কারো কোনো মাথা ব্যথা নেই। আমরা এনসিপির পক্ষ থেকে, আমি আব্দুল্লাহ ফয়সাল এসেছি, আমরা একটা 8 দফা ডিক্লেয়ার করেছি যে কিভাবে নতুন নরসিংদী হবে। আমরা স্মার্ট নগর গড়ে তুলতে চাই, আমরা বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে চাই, এই জন্য আমরা একটা 8 দফা দিয়েছি। আমরা জনপ্রতিনিধি যারা নির্বাচনে অংশ নেবেন তাদের বক্তব্য শুনছিলাম। তারা তাদের যে সমস্যা, সম্ভাবনা, জনগণের জন্য তারা কি করছেন সে বক্তব্যগুলো আসলে তারা দিয়েছেন। আমরা একটু জনগণের কাছে যেতে চাই, আসলে যারা বিশেষ করে নতুন ভোটার, আপনার কাছে আসলে নরসিংদী এক হিসেবে নরসিংদীকে কিভাবে দেখতে চান? কারণ আপনার জীবনের একটি বড় সময় তো এমন নরসিংদী নিশ্চয়ই দেখেনি, 5 আগস্টের পরে যেমন নরসিংদী দেখছেন। আমি মিতু আক্তার, নরসিংদীর একজন মেয়ে হিসেবে আমি এখানে আজকে উপস্থিত, এবং নরসিংদীকে কেমন দেখতে চাই সেটা নিয়ে আমি আসলে আমার যারা এখানে আমার সামনে দাঁড়িয়ে আছেন তাদেরকে আমি কিছু প্রশ্ন করতে চাই। আমি আশা করবো যে আপনারা সবাই প্রত্যেকে আমার প্রশ্নের উত্তর দিবেন। প্রথমত আমার প্রশ্ন হচ্ছে যে জামাত মনোনীত প্রার্থী ইব্রাহিম ভূঁইয়া আঙ্কেলকে, যে আমরা জানি যে নরসিংদীতে হোক বা পুরো বাংলাদেশে হোক, জামাতের যেই মার্কা দাড়িপাল্লা সেটাকে সবাই চিনে, কিন্তু ব্যক্তি মানুষকে চিনে না। এই ব্যক্তি মানুষকে না চিনার কারণটা কি? এবং আপনি গত 16 থেকে 17 বছর সুযোগ পাননি কিছু করার, কিন্তু আপনি তো এই 1.5 বছর সুযোগ পেয়েছেন। তাহলে নরসিংদীর জন্য আপনি কি করেছেন যে আপনার এই ব্যক্তি মানুষকে নরসিংদীর মানুষ চিনবে? দ্বিতীয়ত আমি খোকন ভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাই যে খোকন ভাই, নরসিংদীর চরাঞ্চল কিছু অঞ্চল আছে যেটা নরসিংদী সদরের ভিতরেই পড়ে, এখানে অনেক সন্ত্রাসী কার্যক্রম হয়, অনেক মারামারি সবসময় লেগেই থাকে। এই যে সন্ত্রাস
যে কার্যক্রম আছে সেটার প্রতিরোধে বা এই তরুণ প্রজন্মের জন্য আপনি আসলে কি কি করতে চান, কি কি উদ্যোগ থাকবে আপনার নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে? একই সাথে ফয়সাল ভাইকে প্রশ্ন করতে চাই যে ফয়সাল ভাই, আমরা জানি আপনি ঢাকা ইউনিভার্সিটির একটি রিনোন ডিপার্টমেন্ট ফাইন্যান্স থেকে আপনি পড়াশোনা করেছেন, আপনার একটা এক্সপার্টিস আছে। এই এক্সপার্টিসকে কাজে লাগায় আপনি কিভাবে নরসিংদীর উন্নয়নে এটাকে নিয়ে আসবেন, হেল্প করবে, এটা সবাইকে আসলে বুঝায় বলবেন। ধন্যবাদ। জি, আমরা 3টা প্রশ্ন পেলাম। আমরা আরেকজন নতুন ভোটারের কাছে যেতে চাই। নিশ্চয়ই এবার আপনি নতুন ভোট দিবেন। নরসিংদীর সমস্যা কি আপনার কাছে, যদি এক লাইনে জিজ্ঞেস করি? নরসিংদীকে উন্নত করবার জন্য আপনাদের পরিকল্পনাগুলো কি কি, বিশেষ করে সন্ত্রাস, দুর্নীতি এবং চাঁদাবাজ মুক্ত রাখতে আপনারা কি ধরনের পরিকল্পনা করছেন সেটি আমরা জানতে চাচ্ছি। জি, আমরা দুজন ভোটারের বক্তব্য শুনলাম। বিশেষ করে খায়রুল কবির খোকন, আপনি দীর্ঘদিন ধরে নরসিংদীর মাঠে রয়েছেন, এই অঞ্চলের এমপি ছিলেন। একজন নতুন ভোটার, তিনি সন্ত্রাস সহিংসতার কথা বলেছেন। আমি আজকে সকাল থেকে অনলাইনে ঘেটে দেখলাম যে নরসিংদীতে গেল 1 বছরে 100+ হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছে। তো একজন জনপ্রতিনিধি আগে ছিলেন, এবার নির্বাচনে অংশ নেবেন, এই বিষয়টা আপনি অ্যাড্রেস করেছেন কিনা বা আপনাকে পীড়া দেয় কিনা? কারণ বার্তাটা তো দেশের মানুষের কাছে অন্যভাবে যায়। একটা জেলা শহরে 100-র বেশি মানুষ খুন কিভাবে হয়? আইন শৃঙ্খলা বাহিনী তাদের শৃঙ্খলার কাজ করবে, বাট জনপ্রতিনিধি মানুষের সাথে একদম অ্যাটাচমেন্ট থাকে। তো জনপ্রতিনিধির দায়িত্ব আসলে কতখানি? অবশ্যই জনপ্রতিনিধিদের কিছু দায়িত্ব তো ওখানে উল্লেখযোগ্য দায়িত্ব পালন করতে হয়, এটা অস্বীকার করার জন্য নাই। কারণ মানে আমাদের কালিদাস পণ্ডিত বলেছেন, সবার উপর মানুষ তো তাহার উপর নাই। একদম মানুষের কে মেরে ফেলবে, তার নির্বিচারে যে খুন হবে, এটা তো হতে পারে না। আমাদের 1 বছরে তো পরিবর্তিত পরিস্থিতিতে তো এখন তো একটি অন্তর্বর্তীকালীন সরকার, একটা ইন্টারিম গভর্নমেন্টের আমলে সেখানে আমাদের এই পতিত ফ্যাসিস্ট সরকারের যে রেখে যাওয়া যে মানে পুলিশ প্রশাসন, সেই পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসন তারা থাকার সেখানে তাদের ভূমিকা ছিল একটু মানে রহস্যজনক। এবং কারণ এই বিষয়গুলি তো মানে আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব হলো মানুষের মালের নিরাপত্তা রক্ষা করা, কিন্তু এই বিষয়গুলি নিয়ে আমরা অনেক উদ্বেগ এবং উৎকণ্ঠা আমাদের মধ্যে রয়েছে। আমরা উদ্বিগ্ন এই কারণে যে আমরা যেহেতু রাজনীতিবিদদের একটা দায়িত্বে রয়েছে। আগে আমি এই সদরের থেকে আমি এমপি ছিলাম, এমপি জনগণের নির্বাচনে প্রতিনিধি থাকা অবস্থায় আমি কিন্তু এই মানুষের কল্যাণে, মঙ্গলে এবং এলাকার স্কুল, কলেজ, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং আমাদের যে গ্যাস, বিদ্যুৎ সহ অবকাঠামো বলতে মানুষের যে মৌলিক অধিকারগুলি রয়েছে সেগুলি করেছেন। তিনি বলে গেলেন চরাঞ্চলে মানুষের জন্য, চরাঞ্চল আমাদের যে মেঘনার অববাহিকা 4টি আমাদের ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়নগুলি দুর্গম এলাকা, সেখানে যোগাযোগ ব্যবস্থা নাই, মানে সেখানে একমাত্র নৌপথ ছাড়া যাওয়ার কোনো ব্যবস্থা নেই। সেখানে মানুষ সেখানে সেই বিষয়গুলি নিয়ে আমরা অনেক অ্যানালাইসিস করেছি। আমাদের দলীয়ভাবে আমাদের নেতাকর্মীদেরকে দিয়ে সেখানে মানুষের নিরাপত্তা রক্ষা করার চেষ্টা করা হয়েছে এবং সেখানে দেখা যায় যে আধিপত্য বিস্তার নিয়ে আর কি বংশ পরায়ণ তাদের মধ্যে যে আধিপত্য দখলদার নিয়ে যে সমস্যা, সেটা কিন্তু দলীয় বিষয় থেকে আরো বেশি তাদের এই যে বিষয়গুলো নিয়ে তারা বেশি দ্বন্দ্ব সংঘাত হানাহানিতে তারা মানে ওখানে পরিবেশগত কারণেই তারা একটু এরুগেন্ট হয়, একটু মানে দুর্দর্শ, মানে সেখানে দেখা তাদের নিয়ন্ত্রণ করা খুব কঠিন। সেখানে আমরা বলেছি আইন প্রয়োগকারী সংস্থা থেকে 0 টলারেন্স। আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে অনেকে যারা এইসব সাথে সম্পৃক্ত আমরা সংশ্লিষ্টতা পেয়েছি, তাদেরকে আমরা দল থেকে তাদেরকে শোকজ করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে এবং তার দল থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা 0 টলারেন্স। আমাদের নেতা একটিন চেয়ারম্যান জানেন যে এইসব বিষয় যারা সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকের সাথে সম্পৃক্ত যারা রয়েছে তাদের ব্যাপারে আমাদের দল বলেছে 0 টলারেন্স, অ্যাকশন নিয়েছেন এবং তাদের দলীয় ভঙ্গের অভিযোগ অনেক ভূমিকা নিয়েছে। এইগুলো না হচ্ছে। এবং আমি জানেন যে আমি চর অঞ্চলে বিদ্যুৎ দিয়েছি। আমি যখন ছিলাম চর অঞ্চলে আমি বিদ্যুৎ দিয়েছি, আপনারা সবাই জানেন যে চরদিগলি ইউনিয়নে, তারপর আলোকবালি ইউনিয়নে আমি বিদ্যুৎ দিয়ে আসছিলাম। সেখানে তাদের যে দীর্ঘদিনের যে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, সেগুলো অবকাঠামো প্রায় 350 কোটি টাকার উন্নয়নমূলক কাজ করেছি আমি অল্প সময়ের মধ্যে। তো আমি একটু আমাদের জনগণের কাছে যে আমাদের দায়বদ্ধতা, জবাবদিহিতা, যে আমরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের তো আমাদের এন্ড অফ দ্য ডে জনগণের যেতে হবে। মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, যা পানিকে রাখে শতভাগ বিশুদ্ধ। মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, বিশুদ্ধ পানির ব্যাগ। জনগণের স্বার্থে, জনগণের যে অবকাঠামো মানে যে বিষয়গুলো রয়েছে, যে তাদের নিরাপত্তা, তাদের আইন শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা, তাদের মানে সেখানে কোনো রকম সন্ত্রাসী কর্মকাণ্ড না করা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলছেন, 0 টলারেন্সের কথা বলছিলেন, বাট জনপ্রতিনিধি হিসেবে, এই অঞ্চলের বাসিন্দা হিসেবে আপনার তো একটা অভিজ্ঞতা রয়েছে। জনগণকে নিয়ে আসলে কি করছেন এই সংঘাত, সহিংসতা রোধ করার বিষয়ে? জনগণের মধ্যে তো উৎকণ্ঠা রয়েছে। আমাদের তো
আমাদের দলের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি প্রশাসনের সাথে আলোচনা করে আমাদের ডিসি, এসপি, ওসি, ইউনো এবং সংশ্লিষ্ট যারা রয়েছে সবাইকে নিয়ে অন্য দলের যারা ছিল আমাদের সমমনা দল সহ যারা আসলে সমাজের বিভিন্ন রাজনৈতিক দলকে সাথে নিয়ে আমাদের একটি ঘটনা জানেন কদিন আগে আমাদের একটি ইউনিয়ন রয়েছে আমাদের চর অঞ্চলের খুব দুর্গম এলাকা, সেটা হলো আলোকবালী ইউনিয়ন। সেখানে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিতভাবে তিনটি প্রাণহানি ঘটেছে, যার ফলশ্রুতিতে আর যেন কোনো রকম প্রাণহানি না ঘটে, হানাহানি না ঘটে, রক্তপাত না হয়, তার জন্য আমরা প্রশাসনের সাথে যৌথভাবে গিয়ে এখন শান্তি সমাবেশ করেছি। শান্তি সমাবেশ করবো, জিরো টলারেন্স যেই হয়, যেই দলেরই হয়, যে ব্যক্তি হয়, তাদের ব্যাপারে প্রশাসনও অ্যাকশন নিবে, আমরা ব্যবস্থা নিব, সে ব্যাপারে আমরা অঙ্গীকার করে আসছি। এবং আমাদের জনগণ যেন শান্তিতে বসবাস করতে পারে, নরসিংদীতে যেন কোনো প্রাণহানি না ঘটে, মানুষের জীবনহানি যেন না হয়, এই জন্য প্রশাসন যেন নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করে। জনাব ইব্রাহিম ভূঁইয়া, একজন ভোটারের কথা শুনছিলাম, একজন ভোটার আপনার দাড়িপাল্লার প্রতীক তার কাছে পরিচিত, বাট আপনি তার কাছে পরিচিত না, কি বলবেন আসলে নতুন ভোটারদের কাছে আপনারা? আমাদের নতুন প্রজন্মের ভোটার এ ধরনের প্রশ্ন করতেই পারে, এটা প্রজন্মগত গ্যাপ। আমি ব্যক্তিগত জীবনে একটা ব্যাংকার ছিলাম, আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম ইসলামী ব্যাংকে। সেখানে মৃত্যু না ছিল, মৃত্যুর মামা হয়তো আমার গ্রাহক ছিলেন, তাকে জিজ্ঞাসা করলে চিনতে পারেন। যেহেতু আমি এমপি ছিলাম না, চেয়ারম্যান ছিলাম না, জনপ্রতিনিধি হিসাবে না চিনারই কথা। আমি 1995 সনে আমার নেতৃত্বে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীতে যে মাইক্রো ক্রেডিটের প্রেস্টিজিয়াস প্রজেক্ট, সেটা হল RDS, সেটা আমার হাত ধরে নরসিংদীতে আসে। আমি ওই দিন খোঁজ নিয়েছি, ব্যাংকগুলিতে 11,000 কোটি টাকা দরিদ্র জনগোষ্ঠীর মান উন্নয়নে, প্রান্তিক জনগোষ্ঠীর মান উন্নয়নে বিতরণ করা হয়েছে অতি অল্প মুনাফায়। সেখানে 20,000 গ্রাহক আমার নরসিংদী মাধবদীতে বর্তমানেও আছে। 11-16টি প্রাক প্রাথমিক বিদ্যালয়, মক্তব চলছে ফ্রি এই প্রজেক্টের আন্ডারে। আমি ব্যাংকিং এ থেকে, আমার গ্রাম থেকে এটা শুরু হয়েছে, আজ থেকে প্রায় 30 বছর পূর্বে, এটা এখনো কন্টিনিউ করতেছে। তাছাড়া আমি দেশি বিদেশি বিভিন্ন সংস্থার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে সেলাই মেশিন, শীতবস্ত্র, টিউবওয়েল, এই ধরনের কার্যক্রম আমার অব্যাহত ছিল। সন্ত্রাস এর ব্যাপারে যে কথা আসছে, আমি আমার ভাই প্রতিবেশী শ্রদ্ধাভাজন ফুকন ভাই সামনে রেখে আমি বলতে চাই, আমি এসপি মহোদয়, অনগোয়িং আউটগোয়িং এসপি মহোদয়কে সিটিং এ আমি বলেছিলাম, নরসিংদী এই সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে আপনার সাধারণত 2টা ট্যাবলেট পাওয়া গেছে, একটা চোর ধরছেন, এগুলি রিপোর্ট আইন শৃঙ্খলা কমিটি দিয়ে লাভ নাই। রাঘব বল 2 জন ধরেন, 3 জন ধরেন, পুরা নরসিংদী ঠান্ডা হয়ে যাবে। উনি বলেছেন যে আমি এসপি, আপনাকে বলতে দ্বিধা নাই, 70% ফেসিস্ট পুলিশের ওসি, SI নিয়ে আমি কাজ করতেছি, এখান থেকে ঘুরে দাঁড়াতে সময় লাগবে, আপনাদের সহযোগিতা চাই। উনি বাস্তবতাটা রিয়েলাইজ করছে। তবে এটাও ঠিক, আমার প্রোগ্রামাইজাররা বলেছেন, যদি ফ্রি ফেয়ার ক্রেডিবল একটি নির্বাচন হয়, গণতান্ত্রিক সরকার, ভোটের মাধ্যমে সরকার আসে, তখন এই কাজগুলি সহজ হবে। আমরা নরসিংদী যারা যেই দলেরই পলিটিক্স করি, আমাদের যে অঙ্গীকার থাকে, কমিটমেন্ট থাকে, এই ব্যাপারে আমাদের কোনো ছাড় নাই, সে যে দলেরই হোক। এই কমিটমেন্ট এবং অঙ্গীকারবদ্ধ হতে বলে সন্ত্রাস, চাঁদাবাজ এগুলি দূর হবে। আমাদের লিডার ডক্টর শফিকুর রহমান সাহেব স্পষ্ট বলেছেন, আমরা 8 দল এর সরকার হবে, ইসলাম বিজয়ী হবে, এতটুকু না, আমরা পুরো দেশের মানুষকে নিয়ে আমরা সরকার পরিচালনা করব। মানুষের আমরা সেবক হতে চাই, নেতা নয়। এই কমিটমেন্টের আমরা আছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এনসিপির প্রার্থী আব্দুল্লাহ ফয়সাল, আপনার কাছে একজন সাধারণ ভোটারের কোয়েশ্চেন ছিল, আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি কি নতুন কোনো প্রপোজাল দিয়েছেন এই শহরের বাসিন্দাদের কাছে, তারা কেন এনসিপি কে মনোনয়ন দিবে বা ভোট দিবে? সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখবেন, প্রথম কোয়েশ্চেনটা ছিল কিভাবে আমরা সন্ত্রাসবাদ মুক্ত করতে পারি। এটা খুবই ইজি। আমাদের মধ্যে যদি পলিটিক্যাল উইল থাকে, আমরা যদি পলিটিক্যাল পার্টিগুলো ব্যাকআপ দেওয়া ছেড়ে দেই, তাহলে নরসিংদীতে কোনো সন্ত্রাসবাদ থাকবে না, এটাই আমি বিশ্বাস করি। নাম্বার 2, যে জিনিসটা আমাদের হয়েছে, যে দেখেন আমাদের এই পুরাতন বন্দোবস্ত আমাদের 54 বছরে এই দেশটাকে পরিবর্তন হতে দেয় নাই। আজকে মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হয় নাই। আমরা দেখছি এখনো 60 বছরের মানুষরা কাজ করছে। আজকেও আমি দেখে আসলাম 16 বছরের বাচ্চা
একটা হোটেলে কাজ করছে। কারণ কি, আমরা ওই আর্থসামাজিক অবস্থাটা মানুষকে দিতে পারি নাই। এই জন্য নরসিংদীকে নতুন করে গড়ে তোলার জন্য আমরা একটা 8 দফা দিয়েছি। এর মধ্যে একটা দফা ছিল যে আমরা আধুনিক হসপিটাল করব। এখানে আধুনিক হসপিটাল বলতে শুধু 500 বেডের একটা হসপিটাল হবে, বিষয়টা এরকম না। আমরা অলরেডি চায়নার কুনমিং এর সাথে কথা বলেছি, কয়েকটা হসপিটালের সাথে। তারা আমাদের সাথে জয়েন্ট ভেঞ্চার করে বা প্রাইভেট পাবলিক পার্টনারশিপ করে আমাদের সাথে আসতে যাচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে কথা বলেছেন কি এনসিটির পক্ষ থেকে না আপনি আমি ব্যক্তিগতভাবে করছি। ইনশাআল্লাহ আপনারা এটার ফলাফল দেখবেন। নরসিংদীতে যেই পাস করুক আমরা এটা করে ছাড়বো ইনশাআল্লাহ। নাম্বার 2, আমরা যেই শহরের পরিকল্পনাটা করেছি, যে দেখেন আমাদের নরসিংদীতে এখনো কিন্তু অনেক যানজটের প্রবলেম রয়েছে এবং অনেক রাস্তাঘাট ভাঙা। আপনারা শুরু করেছিলেন এটা দিয়ে, কিন্তু আমাদের এরকম কোনো ডেটাবেস নাই যেখান থেকে আমরা বলতে পারবো যে এই রাস্তাটা আমার ভাঙা বা এই রাস্তাটায় আমার পার্মানেন্ট কাজ করতে হবে, এই রাস্তাটা মেইনটেনেন্স করতে হবে, এইরকম কোনো ডেটাবেস নাই। আমরা প্রথমে যেটা করব, একটা ডেটাবেস ক্রিয়েট করব যেখান থেকে আমরা প্রতিনিয়ত ডেটা পাবো যে এইখানে রাস্তাটা ভাঙা বা এইখানে রাস্তাটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। কিছু রাস্তা যদি আমরা একটু অল্প পরিমাণ ওয়ার্কিং ক্যাপিটাল দিতে পারি, এই রাস্তাটা ঠিক হয়ে যাবে। এই ধরনের রাস্তাগুলো আমরা ঠিক করে দিব। আমরা জেব্রা ক্রসিং, আধুনিক ফুটপাথ এগুলা করব। আমাদের নরসিংদীতে অটো রিকশায় ভরে গেছে। আমরা যদি কিছু শাটেলের ব্যবস্থা করতে পারি যেগুলো লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে চলবে, লিড ব্যাটারি না, তাহলে আমাদের এনভায়রনমেন্টের উপকার হবে এবং নরসিংদীর যানজটও কমে যাবে। আমরা বলছি যে আমাদের পরিষ্কার জ্বালানি, পানি ও পরিবেশের ব্যবস্থা করতে হবে। আপনারা যদি দেখেন যে আমাদের নরসিংদীতে এই যে বজ্রগুলা, এগুলা যাচ্ছে কোথায়? শিল্পের যত বজ্র যাচ্ছে খালে। আমাদের খালগুলো নষ্ট, মাছের মধ্যে গন্ধ, খাওয়া যায় না। এই এনভায়রনমেন্টকে কে প্রোটেক্ট করবে? আমরা যদি একটা সেন্ট্রাল ইটিপি করতে পারি, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, অথবা প্রত্যেকটা শিল্প কারখানাকে বাধ্যতামূলক ইটিপি করার জন্য পার্সু করতে পারি, তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। আমাদের এখানে কৃষি উন্নত হবে, আমরা নদীতে মাছ চাষ করতে পারবো, যেটা আমরা লোকালিও সেল করতে পারবো, একটা সার্টেন লেভেলে এক্সপোর্টও করতে পারবো। আমি আরো যেগুলো জিনিস বলছি, যে আমাদের এখানে যে ময়লাগুলো ফেলে দিচ্ছে, আপনার দেখবেন যে আপনার রাস্তার পাশে, এই ময়লাগুলোকে একত্রিত করে আমরা ওয়েস্ট টু এনার্জি করতে পারি। সারা জগতে এখন ওয়েস্ট টু এনার্জি হয়, মানে ময়লা থেকে বিদ্যুৎ হয়। নরসিংদীর বিদ্যুতের সমস্যা কিন্তু আমরা ওয়েস্ট টু এনার্জি করে সমাধান করতে পারি। এছাড়া আমাদের বিদ্যুতের অন্য প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা ভোটারদের কথা শুনে আসছি আপনার কাছে। আমরা 3 জন প্রার্থীর কথাই শুনলাম, তো তাদের এই বক্তব্যে কি ভোটার হিসেবে আপনি সন্তুষ্ট? জি, আমি নরসিংদী সদরের একজন ভোটার হিসাবে আমরা দেখেছি যে বিগত এই যারা 3 জন প্রার্থী এখানে আছেন, বিগত 17 বছর তারা এই প্রেক্ষাপটের সাথে সম্পৃক্ত ছিলেন না, ওরা ভিন্ন জায়গায় ছিলেন। নরসিংদী একটি বিভিন্নভাবে নরসিংদীর মানুষ নির্যাতিত হয়েছে, সন্ত্রাস হয়েছে, চাঁদাবাজি হয়েছে। শুনেছেন যে দুর্গম এলাকাগুলোতে খুনের রাহাজানি হচ্ছে। সেই এরা 3 জনের কেউই তো 17 বছরে আমাদের এই নরসিংদী শাসন করেনি এবং কোনো ক্ষমতার পার্শ্ববর্তীতে তারা কেউ ছিল না, তার চেয়েও ছিল না। সেজন্য তাদের কাছে আমাদের দাবি, আপনারা আপনাদের মধ্য থেকে যারাই নির্বাচিত হবেন, এই নরসিংদীকে সন্ত্রাস এবং মাদক মুক্ত একটি নরসিংদী আমাদের উপহার দিবেন। নরসিংদীতে কোনো প্রকার আমরা খুনাখুনি রাহাজানি দেখতে চাই না। নরসিংদী ঢাকার পার্শ্ববর্তী জেলা, এই জেলাতে একটি মেডিকেল কলেজ নেই, এখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। এই জেলার মানুষের যাতায়াতের ব্যবস্থা অবনতি থাকবে। এটা শিল্প সমৃদ্ধ জেলা, এখান থেকে বাংলাদেশের অর্থনীতিতে আমরা অনেক বড় অবদান রাখি। আমাদের এই শিল্প কারখানাগুলিতে আপনারা কিভাবে আমাদেরকে ভালোভাবে ব্যবস্থা নেবেন, আপনাদের কাছ থেকে আমরা সেই ধরনের প্রত্যাশা চাচ্ছি। নরসিংদীর সাধারণ মানুষ একটি সুন্দর এবং সমৃদ্ধশালী নরসিংদী দেখতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। তার বক্তব্যের বাইরে আপনি নতুন কি যুক্ত করতে চান? আমরা মোট এখন পর্যন্ত 3 জন ভোটারের সাথে কথা বললাম, আপনি কি নতুন যুক্ত করতে চান? ধন্যবাদ। ব্যালটে বাংলাদেশ এন মোহাম্মদ কর্তৃক আয়োজিত আজকে আমাদের সামনে যে আপনি সরাসরি প্রশ্ন করুন। সরাসরি প্রশ্নে যাচ্ছি। ভিন্ন ধরনের কথা হয়েছে, আমি প্রশ্নটা ভিন্ন করব। যিনি এমপি হয়েছেন অথবা যে সরকারি ক্ষমতায় গিয়েছে, বিরোধী দল অথবা বিপক্ষের যে মত অথবা অন্য মতের মানুষের উপরে যে টর্চারিংটা হতো, এটা কি আপনারা যারাই ক্ষমতা যাবেন বিরোধীদের উপরে কি সেটাই অব্যাহত থাকবে, নাকি আপনাদের মধ্যে নতুন নতুন কিছু আছে? ইতিপূর্বে আমরা এটাই দেখেছি, আমরা এটা দেখতে চাই না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এনসিপির প্রার্থী, আপনার বক্তব্য শেষ হয়নি, একটু শেষ করুন, তারপরে এই দর্শকের বক্তব্য সময় দেওয়ার জন্য। তো আমরা যেটা বলছি যে আমরা কৃষকদের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করতে চাই। এট দ্য সেম টাইম আমাদের কৃষকরা যাতে প্রোডাক্টের ভালো প্রাইস পায়, আমাদের নরসিংদীতে যদি আমরা একটা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ করতে পারি, যেখানে আলু রাখা যাবে, যেখানে গাজর রাখা যাবে, যেখানে সব ধরনের সবজি রাখা যাবে, তাহলে কৃষকরা তার
প্রোডাক্টের প্রপার প্রাইস পাবে, আমরা এটা এনশিওর করবো ইনশাল্লাহ। আজকে কৃষি মন্ত্রণালয়ে যদি যান, এটার জন্য অ্যালোকেশন আছে, কিন্তু আমাদের নেতৃবৃন্দ এটা নিতে পারে নাই গত 54 বছরে। আমি ভাইয়ের কোশ্চেনটা দিয়ে শুরু করি। ভাই বলেছে যে আমরা যখন সরকারি দলে যাই বিরোধী দলের প্রার্থীকে অত্যাচার করি। আমি এখানে বলছি, আমি এবং খোকন ভাই একই মামলার আসামি, বাস ভাঙচুর মামলায়। আমি জীবনে তখন মাধবদীতে ছিলাম না, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আমার নামে বাস ভাঙচুর মামলা দেওয়া হয়েছে। আমরা কিন্তু ওই অত্যাচারের শিকার হয়েছি। সো গত 17 বছরে বিরোধী দল করার কারণে আমরা বারবার অত্যাচারিত হয়েছি। আমরা এখান থেকে কনফার্মেশন দিতে চাই, নতুন বাংলাদেশে জাস্ট অপোজিট পলিটিক্যাল পার্টি হওয়ার কারণে আপনার উপর কোনো ধরনের অত্যাচার, কোনো ধরনের নিষ্পেষণ, কোনো ধরনের নিপীড়ন করা হবে না। কোনো ধরনের ট্যাগিং পলিটিক্স বাংলাদেশে আর চলবে না। আমরা বাংলাদেশপন্থী, যারা 5ই অগাস্টে পালিয়ে চলে গেছে তারা ভারতপন্থী, আর আমরা সবাই বাংলাদেশপন্থী। বাংলাদেশপন্থীরাই নেক্সট বাংলাদেশ শাসন করবে এবং আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের ডেভেলপমেন্ট করবো ইনশাল্লাহ। জি, ইব্রাহিম ভুইয়া, আপনি কি বলবেন? দর্শকদের বক্তব্য শুনলেন, আপনাদের উদ্দেশ্যে তাদের কোশ্চেন ছিল। জি, ধন্যবাদ। কি গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দল হলো তার ছায়া গভর্নমেন্ট, এটাই বাস্তবতা। যারা সরকারে থাকে তাদেরকে সেইভাবে মূল্যায়ন করা হয়, কারণ বাংলাদেশে কালচার তাদেরকে শত্রু মনে করা হয়। বাংলাদেশ জামায়াত ইসলামী, আমাদের আমি ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন, আমরা সবাইকে নিয়ে দেশ চালাবো। ভোট আমাদেরকে দিতে পারে, আমাদের জোটকে দিতে পারে। ব্যক্তিগতভাবে আমি নরসিংদী আমারই আসনের ব্যাপারে বলতে চাই, আমাকে যদি জনগণ নির্বাচিত করে, আমি খায়রুল কবির খোকন ভাইয়ের সহযোগিতা চাব। আমাদের এই আব্দুল্লাহ ফয়সাল তফসিল ঘোষণার পরে আরো যারা এই আসনে আসবে সবাইকে নিয়েই আমরা আমাদের নরসিংদীকে সাজাতে চাই। এই নরসিংদী আমাদের নরসিংদী আমাদেরকে সাজাতে হবে। এখানে বিরোধের কোনো সুযোগ থাকবে না। আমরা পরস্পর আসা যাওয়া, ফুলেল শুভেচ্ছা, একসাথে বসে চা খাওয়া, এই কালচারটা আমরা ডেভেলপ করতে চাই, আমার দল করতে চাই। আমার প্রতিশ্রুতি এটাই। আসেন, আমরা কেন বিভেদের প্রাচীর দাঁড় করাবো? আমাদের নরসিংদীর মানুষের ভোটারদের কমিটমেন্ট থাকবে সেখানে। নরসিংদীকে সাজাতে হলে সরকারি দল, বিরোধী দল, বিভিন্ন স্টেক হোল্ডার যারা থাকবে সবাইকে নিয়ে সাজাতে হবে। অন্যথায় আমরা পিছনে পড়ে যাব। যে দৃশ্য আমরা গত 54 বছর দেখেছি, আগামী দিনে এই দৃশ্য আর আমরা দেখতে চাই না। সবাইকে ধন্যবাদ। খোকন ভাই, কি আপনার অন্য প্রার্থীদের সাথে একই সুরে বলবেন? হ্যাঁ, আমি এই ব্যাপারে দ্বিমত করার কিছুই নেই, কারণ আমার গণতন্ত্রের পূর্ব শর্ত হল পরম সহিষ্ণুতা। আমার প্রতিপক্ষ যারা আছে তারা শত্রু না, তারা আমার বন্ধু ভাবতে হবে, কারণ তার ডিফারেন্স ওপিনিয়ন থাকতে পারে, কিন্তু তাদের সাথে আমাদের সহাবস্থানে থাকতে হবে। কারণ এই কালচারটা আমাদের নিয়ে আসতে হবে, তারা আমাদের প্রতিপক্ষকে শত্রু মনে না করা। কারণ আমরা অতীতে দেখেছি এই ফেসিবাদের আমলে প্রতিপক্ষ প্রতিহিংসা রূপ নিয়েছে এবং তারা সেই অত্যাচারের যে রূপ নিয়েছে। আমরা যদি জনগণ যদি আমাদেরকে আগামী দিনে যদি দানেশের প্রার্থী হিসেবে আমাদেরকে নির্বাচিত করেন, জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে, তাদের পবিত্র আমানত দিয়ে যে আমাদের নির্বাচিত করেন, তাহলে আমরা প্রতিপক্ষ যারা থাকবেন, প্রতিপক্ষ বন্ধু সংগঠন যারা থাকবেন, তাদের আমাদের সম্মানে যতটুকু সম্মান তারা সমাজে পাওয়া দরকার, সে তার থেকে বেশি সম্মান আমি দিব। আমি প্রতিপক্ষকে সেইভাবেই আমরা সেই কালচারটি আমরা ডেভেলপ করতে চাই, যে কালচারটি করলে আমাদের সমাজের কাছে সবার কাছে গ্রহণযোগ্য হবে। আচ্ছা, আমার বক্তব্য আমি রাখবো, ওনার বক্তব্য দিবেন, সেটা তার সবারই গণতান্ত্রিক অধিকার রয়েছে। সেই গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকারের ক্ষেত্রে কোনো ব্যত্যয় হবে না। সেই ব্যাপারে সম অধিকার যেন তারা প্রয়োগ করতে পারে, সেটা আমার এবং সুন্দর একটি শান্তিপূর্ণ সহাবস্থান আমি তৈরি করতে চাই এবং উদাহরণ সৃষ্টি করতে চাই। শুধু আমাদের সহাবস্থানের ক্ষেত্রে না, নরসিংদীতে আমরা বাংলাদেশের মধ্যে একটি মডেল জেলা আমরা করতে চাই। শুধু আমাদের এখানে আমাদের শিল্প অঞ্চল হিসাবে গোড়া পাচ্ছে, বাবুরহাট আপনারা জানেন, সেক্ষেত্রে বিষয় এবং আমাদের শিল্প অঞ্চল বলা পরিচিত। শিল্প এবং আমাদের যে সবজির কথা যেটা বললেন, আমাদের যে বললেন আমাদের আব্দুল্লাহ ফয়সাল সাহেব যেটা বললেন, তার সাথে আমি একমত পোষণ করছি। এই যে আপনার চিন্তা ভাবনা আমাদেরও রয়েছে। আমরা চাই যে যদি আমাদের একটা সরকার 5 বছরের জন্য যদি রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব সে পেয়ে, তাহলে সে সুন্দরভাবে তার যে চিন্তা চেতনা পরিকল্পনা জনগণের কল্যাণে কি কি করা দরকার আধুনিক পদ্ধতিতে মানে সাজানো, সবগুলা করা সম্ভব হবে ইনশাল্লাহ। আমি মনে করি। আপনাকে ধন্যবাদ। আমি নুরুল ভাই আপনার কাছে একটু যেতে চাই, একটু দয়া করে এক মিনিটের মধ্যে 10 সেকেন্ডের মধ্যে বলবেন আপনি জনগণের উদ্দেশ্যে কি বলতে চান। মেঘনা নদীর বাঁকে বাঁকে আমরা উন্নত আধুনিক পর্যটন শিল্প গড়ে তুলতে চাই, যেখানে অর্থনীতিতে ব্যাপক অবদান রাখবে। আমরা
প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় বাবুরহাটকে সারা বাংলাদেশের বেসিক নিডস 45% কাপড় আমরা সরবরাহ করি, অথচ এখানে একটি টেক্সটাইল কলেজ ইউনিভার্সিটি নাই। অগ্রাধিকার থাকবে বেকারত্বের পুনর্বাসন এবং কর্মসংস্থান, এগুলি আমাদের জন্য খুবই জরুরি। এই জন্য একটি ইপিজেড আমাদের দরকার এবং আমরা একটি উন্নত আধুনিক স্মার্ট নরসিংদী গড়ে তুলতে চাই। আব্দুল্লাহ ফয়সাল, আপনি তরুণ প্রতিনিধি হিসেবে খুব অল্প কথায় শেষ করবেন। আমরা যেটা বলতে চাই যে আমাদের একটা ম্যান্ডেট আছে, আমরা একটা 8 দফা ডিক্লেয়ার করেছি। আপনারা দেখেছেন জোহরান মামদানি ইলেকশন করেছেন, সে কিন্তু একজন প্রফেশনাল ছিলেন। আপনারা কোয়েশ্চেন করবেন আপনার নেতা কি প্রফেশনে আছে, এটা হলো আপনার প্রথম কাজ। নাম্বার 2, আপনারা ইভালুয়েট করবেন তার ভিশন কি, সে কি কি করতে চায়। এইটা দেখে আপনারা আপনাদের ভোট দিবেন। আপনারা যোগ্য প্রার্থীকে ভোট দিবেন, টাকার বিনিময়ে ভোট দিবেন না, পেশি শক্তির বিনিময়ে আপনারা ভোট দিবেন না, এটাই আমাদের প্রত্যাশা। নাম্বার 2, আমাদের 8 দফা দেওয়া আছে, আমাদের পোস্টারগুলোতে স্ক্যান করলে আপনারা ওয়েবসাইটে যেতে পারবেন, দেখতে পারবেন। আপনাদের সবাইকে দেখার আমন্ত্রণ রইল। দুজন অতিথি রয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের এই আয়োজনে অংশ নেওয়ার জন্য। আমাদের হাতে একদম সময় নেই, 10 সেকেন্ডে যদি বলেন। আমি শুধু করে বলতে চাই যে আমাদের দলের একটি চেয়ারম্যান তারেক রহমান, আপনারা জানেন যে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে আমাদের কোনো সরকার বা কোনো দল তারা কোনো রাষ্ট্র সংস্কারের রূপরেখা দেয়নি, কিন্তু আমাদের নেতা বিএনপির একটি চেয়ারম্যান তারেক রহমান তিনি 31 দফা রাষ্ট্র সংস্কার মেরামতের রূপরেখা দিয়েছেন। এই 31 দফার মধ্যে আমাদের সমস্ত কিছু বিদ্যমান, এই যে আলাপগুলো হয়েছে সমস্ত কিছু বিদ্যমান রয়েছে। এই 31 দফার ভিত্তিতে আমরা আগামী দিনে দেশ পরিচালনা করব, তার কোনো ব্যত্যয় হবে না, মানুষের কল্যাণে মঙ্গলে সবকিছু সেটা আমরা ইনশাআল্লাহ করব, সেটা আমাদের। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশে নরসিংদী থেকে। দেখা হবে আগামীতে অন্য কোনো জেলায়, আমাদের সাথেই থাকবেন নিশ্চয়ই।